আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিয়েল নাম্বার সিস্টেম, অর্থাৎ বাস্তব সংখ্যা গোষ্ঠী। তো আমাদের এই রিয়েল নাম্বার সিস্টেম সম্পর্কে আলোচনা করার আগে আমি কিছু কথা বলে নিই। আমরা এই চ্যাপ্টারের বেসিক শেখার চেষ্টা করব। সেই বেসিক অনুসারে যতগুলো এক্সাম্পল আছে সব ইনশাল্লাহ খুব সহজভাবে সমাধান করব, এবং প্রতিটি চ্যাপ্টারের ক্লাস করার পরে অবশ্যই নোটগুলো হোম টিউটর 55 অফিসিয়াল গ্রুপে অথবা প্রতিটা বর্ষের জন্য আমাদের যে গ্রুপ আছে পাবলিক গ্রুপ, সেই গ্রুপগুলোতে তোমরা কি করবা, অবশ্যই মাস্ট বি ক্লাস নোটগুলো আপলোড দিবা। তো আমরা এখন রিয়েল নাম্বার সিস্টেম নিয়ে কথা বলি। রিয়েল নাম্বার সিস্টেমটা আসলে কী জিনিস, এটা নিয়ে আমরা কী আলোচনা করব। তো রিয়েল নাম্বার সিস্টেমটা হচ্ছে বাস্তব সংখ্যা গোষ্ঠী, এবং বাস্তব সংখ্যার সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। বাস্তব সংখ্যার যতগুলো প্রকারভেদ রয়েছে সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করব, এবং ধীরে ধীরে আমরা থিওরি এবং এক্সাম্পলের দিকে আগানোর চেষ্টা করব। ওকে, তো বাস্তব সংখ্যাটা কী জিনিস আসলে? বাস্তব সংখ্যা হচ্ছে আমাদের যে সংখ্যা জগৎটা রয়েছে সেই সংখ্যা জগতের বাস্তব ঋণাত্মক সংখ্যা, শূন্য সংখ্যা, ধনাত্মক সংখ্যা, এই সংখ্যাগুলোকে কি বলে? আমাদের বাস্তব সংখ্যা বলে। কি আমাদের বাস্তব সংখ্যার সংখ্যাটা কী হবে তোমরা অবশ্যই নোট করে নেবা। আমি জাস্ট বলে দিচ্ছি যে ঋণাত্মক সংখ্যা, শূন্য এবং ধনাত্মক সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। মানে আমাদের একমাত্র কমপ্লেক্স নাম্বার, যেটাকে বলি জটিল সংখ্যা, সেইটা ব্যতীত যতগুলো সংখ্যা রয়েছে, কমপ্লেক্স নাম্বারের আকারটা আমরা সকলেই জানি, না জানলে আমি দেখে দিচ্ছি যে z=x+iy, একটা ইমাজিন নাম্বার থাকে। এই কমপ্লেক্স নাম্বার ব্যতীত পৃথিবীতে যতগুলো সংখ্যা রয়েছে সবগুলো কি আমাদের বাস্তব সংখ্যা। সেগুলো কি কি? ঋণাত্মক সংখ্যা, তোমরা সুন্দরভাবে লিখে নেবে, ঠিক আছে? ঋণাত্মক সংখ্যা আমি জাস্ট লিখে দিচ্ছি। ঋণাত্মক সংখ্যা, শূন্য এবং ধনাত্মক সংখ্যাকে কি বলতেছে? সংখ্যাকে বাস্তব সংখ্যা বলতেছে। ওকে, তো এই বাস্তব সংখ্যার আবার কি কি আছে? কিছু প্রকারভেদ রয়েছে। তো এখন বলি ঋণাত্মক সংখ্যা বলতে তোমরা বোঝো যে ঋণাত্মক সংখ্যা হচ্ছে নেগেটিভ সংখ্যাগুলো, যেমন -1, -2, শূন্য বলতে আমরা জানি। আর ধনাত্মক সংখ্যা বলতে +1, 2, 3, 4, 5, 6, 7 এগুলো। এখন আমরা বাস্তব সংখ্যার কিছু প্রকারভেদ রয়েছে। বাস্তব সংখ্যা, ঠিক আছে, বাস্তব সংখ্যার কিছু প্রকারভেদ রয়েছে। কি কি রয়েছে আমি দেখানোর চেষ্টা করি। যে বাস্তব সংখ্যাটা প্রথমত দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে মূলদ, আরেকটা হচ্ছে কি আমাদের অমূলদ। ওকে, তো মূলদ সংখ্যা কি, অমূলদ সংখ্যা কি, এগুলো আমরা সব ডিটেলস জানবো ধীরে ধীরে, কোনো প্যারা নাই, কোনো প্রবলেমও নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে অনলাইন ক্লাসগুলো কিন্তু অনেক সময় বোরিং লাগে সকলের। এর জন্য কি করবেন, সবসময় যাতে বোরিং না লাগে সেই জন্য সেই চেষ্টা করবেন, পারলে মাঝে মাঝে ক্লাস করতে করতে যদি লং ক্লাস হয় ব্রেক নিয়ে আবার শুরু করবেন। ওকে, তো মূলদ সংখ্যার আবার প্রকারভেদ রয়েছে দুইটা। কি কি? একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, আরেকটা হচ্ছে পূর্ণ সংখ্যা। ওকে, আচ্ছা, এবং এই পূর্ণ সংখ্যার আবার কি আছে? পূর্ণ সংখ্যার আবার প্রকারভেদ রয়েছে। তো পূর্ণ সংখ্যার প্রকারভেদগুলো কীরকম আমরা দেখার চেষ্টা করি। পূর্ণ সংখ্যার প্রকারভেদগুলো হচ্ছে এরকম যে পূর্ণ সংখ্যাকে আবার তিন ভাগে আমরা বিভক্ত করে ফেলছি। একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, দুই নাম্বার হচ্ছে শূন্য। তোমরা কিন্তু সুন্দর করে নোট করে নিবা, আমার লেখাটা কিন্তু বাজে হচ্ছে কারণ আমি জাস্ট সুন্দরভাবে তোমাদের জাস্ট ডেমো দেখাই দিচ্ছি। শূন্য, আরেকটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে? এটা কি? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, তাহলে বাস্তব সংখ্যাটা বুঝলাম প্রথমত যে ঋণাত্মক সংখ্যা, শূন্য এবং ধনাত্মক সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। এবং বাস্তব সংখ্যার মধ্যে প্রকারভেদ কি কি? একটা হচ্ছে মূলদ সংখ্যা আছে, একটা অমূলদ সংখ্যা আছে। এবং অমূলদ সংখ্যার কোনো প্রকারভেদ নাই। মূলদ সংখ্যার প্রকারভেদ রয়েছে একটা ভগ্নাংশ এবং হচ্ছে পূর্ণ সংখ্যা। এবং এই পূর্ণ সংখ্যার আবার তিন ভাগে বিভক্ত, ধনাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো আমরা একটু আলোচনা করি। যেমন আমাদের এখানে
আমরা যদি অমূলত সংখ্যা জাস্ট এখানে আমি হালকা ধারণা দেবো, এরপর আমরা ডিটেলস কিন্তু ক্লাসে আমরা আলোচনা করব, সো টেনশনের কিছু নাই। আমরা মূলত সংখ্যা বলতে কাকে বুঝি, যে পি বাই কিউ আকারে লেখা যায়, এইটাকে হচ্ছে মূলত সংখ্যা বলে। অমূলত সংখ্যা কোনটা, পি বাই কিউ আকারে লেখা যাবে না। যেমন হচ্ছে √2 একটি অমূলত সংখ্যা, আমরা কিন্তু এগুলো শিখেছিলাম আমাদের ক্লাস, সরি √3 একটি অমূলত সংখ্যা, কি সরি আমি মিস্টেক হয়ে গেছে, √3 একটি অমূলত সংখ্যা। তারপর হচ্ছে এরকম আরও অমূলত সংখ্যা আছে, যেমন অমূলত সংখ্যার মধ্যে কি 1, 2, 3 এবং স্বাভাবিক সংখ্যা 5/6, এগুলো কি এগুলো আমাদের মূলত সংখ্যা। ভগ্নাংশগুলো এই যে 5/6 লিখলাম, এটা হচ্ছে ভগ্নাংশ, এবং 1, 2 এগুলো পূর্ণ সংখ্যা, যেমন এখানে থাকতে পারে -1 থাকতে পারে, -2 থাকতে পারে। তো এখানে দেখেন এই ভগ্নাংশ এবং মূলত সংখ্যার মধ্যে পূর্ণ সংখ্যা কোনগুলো, এই যে 1, 2, -1, -2, 0 যদি থাকে 0, তাহলে দেখেন ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনটা, ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে এই মূলত সংখ্যার মধ্যে যেগুলো পজিটিভ 1, 2, এবং শূন্য কোনটা 0 যেটা মূলত সংখ্যার মধ্যে, এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলা -1, -2 যেগুলো মূলত সংখ্যার ভিতরে রয়েছে সেগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম বাস্তব সংখ্যার মধ্যে মূলত সংখ্যা কোনগুলা এবং কোনগুলোর মধ্যে এই মূলত সংখ্যার মধ্যে প্রকারভেদ যেগুলো রয়েছে সেগুলো কোনগুলো, এবং হচ্ছে অমূলত সংখ্যা কোনটা, জাস্ট হালকা ধারণা, সেগুলো আমরা বোর্ড মানে ডিটেলস আলোচনা করবো, সমস্যা নাই। আচ্ছা, এখন প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে বাস্তব সংখ্যাটা হালকা করে বুঝলাম, এখন এই বাস্তব সংখ্যার কিছু স্বীকার্য রয়েছে, যেমন হচ্ছে সম্প্রসারণ স্বীকার্য। তোমরা যদি বই বের করো, তোমাদের যদি মেইন বই বের করো, তাহলে দেখতে পারবা যে সম্প্রসারণ স্বীকার্য, ফিল স্বীকার্য, ক্রম স্বীকার্য, সম্পূর্ণতা স্বীকার্য, ঠিক আছে, অনেকগুলো স্বীকার্য রয়েছে। তো একটা কথা বলি, আমি যে চ্যাপ্টারই করাই না কেন সেই চ্যাপ্টার তোমরা প্রশ্নগুলো বই থেকে মিলাই না ট্রাই করবো, ওকে, আমরা দেখার চেষ্টা করি। আচ্ছা, তো এখানে দেখেন আমরা এখন বই থেকে দেখার চেষ্টা করি বাস্তব সংখ্যা। তো যে সকল সংখ্যার বর্গ অঋণাত্মক তাহাকে বাস্তব সংখ্যা বলে, মানে যে সংখ্যার বর্গ করলে আমাদের কি আসবে, অঋণাত্মক, শূন্য অথবা ধনাত্মক আসবে, সেই সংখ্যাগুলো আমরা কি বলবো, বাস্তব সংখ্যা বলবো। যেমন -1, -2কে তুমি বর্গ করো, এটা কি একটা ধনাত্মক সংখ্যা কিন্তু আসবে। আর সকল বাস্তব সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা প্রকাশ করা হয়, ওকে। এরপরে বাস্তব সংখ্যার কিছু স্বীকার্য রয়েছে, যেমন সম্প্রসারণ স্বীকার্য, ফিল স্বীকার্য, ক্রম স্বীকার্য, এবং হচ্ছে সম্পূর্ণতা স্বীকার্য। আচ্ছা, তো আমরা এই স্বীকার্যগুলোর মধ্যে যেগুলো প্রয়োজন, ঠিক আছে, সেগুলো শেখার চেষ্টা করব, এক্সট্রা শিখে সময় নষ্ট করবো না, বা ওগুলো প্রয়োজন নেই আমাদের। আচ্ছা, বাস্তব সংখ্যার ফিল স্বীকার্য, আমাদের এটা প্রয়োজন, বাস্তব সংখ্যার ফিল স্বীকার্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে পরীক্ষায় কিন্তু থাকে, ঠিক আছে, যে বাস্তব সংখ্যার ফিল স্বীকার্য সম্পর্কে আলোচনা করো বা ফিল স্বীকার্যগুলো লেখো। তাহলে আমরা এখন ফিল স্বীকার্যগুলো শেখার চেষ্টা করি। তো বাস্তব সংখ্যার ফিল স্বীকার্য, বাস্তব সংখ্যার সেট আর এর নিম্নে উল্লেখিত যোগ স্বীকার্য গণসংখ্যার এক অর্থে ফিল স্বীকার্য বলে। যদি এরকম থাকে যে বাস্তব সংখ্যার তোমার ফিল স্বীকার্য লেখো, সেক্ষেত্রে কী করবো আমরা, যোগ স্বীকার্য এবং গুণন স্বীকার্য যেগুলো রয়েছে দুইটা টোটাল লিখতে হবে। এমন যদি বলে শুধু বাস্তব সংখ্যার যোগ স্বীকার্য লেখো, তাহলে শুধু আমরা যোগ স্বীকার্যগুলো লিখবো, গুণন স্বীকার্য চাইলে গুণন স্বীকার্যগুলো লিখবো। তাহলে আমরা বাস্তব সংখ্যার ফিল স্বীকার্য খুব ভালোভাবে শেখার চেষ্টা করি। তো প্রথমত এই যোগ স্বীকার্য হচ্ছে কিছু বিধি রয়েছে। A1 দ্বারা বলছে অ্যাডিশনাল মানে কি, আমরা জানি অ্যাডিশন মানে যোগ, ঠিক আছে, A2 মানে অ্যাডিশনাল 2, A3 মানে অ্যাডিশনাল 2, 3, A4 মানে অ্যাডিশনাল 4, ওকে, A5 মানে অ্যাডিশনাল 5। তো প্রথমতই হচ্ছে আবদ্ধতা বিধি বা ক্লোজার ল। আচ্ছা, আমরা এই বিধিগুলো খুব সুন্দরভাবে শেখার চেষ্টা করব। বাস্তব সংখ্যার ফিল স্বীকার্য, ওকে। আচ্ছা, তো প্রথমত আমাদের কি যোগ স্বীকার্য। তো আমরা যোগ স্বীকার্য থেকে যদি তাকানোর চেষ্টা করি, যোগ স্বীকার্যে কয়টা আমাদের ইয়ে আছে, যোগ স্বীকার্য আমাদের 5টা স্বীকার্য রয়েছে। A1 মানে কি, অ্যাডিশনাল 1 মানে যোগের স্বীকার্য নাম্বার 1। তো স্বীকার্য নাম্বার 1 আমাদের কি আছে, আবদ্ধতা বিধি বা ক্লোজার ল। ইংলিশগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে, ইংলিশগুলো আয়ত্ত করবেন, আবদ্ধতা বিধি বা কি ক্লোজার ল, ওকে। তো এটা কি বলছে এই লটা, এই ল বলতেছে ফর অল, এটা হচ্ছে ফর অল চিহ্ন, A, B belongs to, এই আরটা দ্বারা কি বোঝায় আমরা একটু আগে শিখলাম, যেটা দ্বারা রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা বোঝায় যদি হয়। এখন আবদ্ধতা বিধি হচ্ছে এখানে প্রথমত শর্ত দিচ্ছে ফর অল AB, মানে কি ফর অল যখন থাকবে AB মানে এই বোঝাবে যে এই বাস্তব সংখ্যার
এই বাস্তব রিয়েল নাম্বারের দুইটা উপাদান হচ্ছে এ এবং বি। এখানে থাকতে পারে 1 2 3 4 যে কোনো কিছু থাকতে পারে, সমস্যা নাই। কিন্তু আমরা এখানে ঘোষণা করতেছি, এখানে আমরা দুইটা বাস্তব সংখ্যা নিলাম যেগুলো হচ্ছে কি এ বি, যেটা ফর অল দ্বারা বোঝাচ্ছে। শুধু যে এ বি থাকবে এরকম না, এখানে আরও অনেক বাস্তব সংখ্যা থাকতে পারে, বাট এই বাস্তব সংখ্যার মধ্যে আমরা দুইটা নিলাম এ বি। যদি এটা হয় তাহলে আমরা এ প্লাস বিকেও কী লিখতে পারবো, এ প্লাস বিকেও লিখতে পারবো বিলং টু আর, মানে রিয়েল নাম্বার। আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা। দেখেন, ঘটনা হচ্ছে কোনো বাস্তব সংখ্যার যদি এ বি দুটো উপাদান হয়ে থাকে, সেক্ষেত্রে এ প্লাস বিটাও এই বাস্তব সংখ্যাই হবে। আসলে দেখেন, যদি এ বিটাকে আমরা যদি 1 এবং 2 চিন্তা করি, যে এটা হচ্ছে কি একটা বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার, তাহলে এই 1 আর 2 এর যোগফলটাও রিয়েল নাম্বার হবে, সেটা বোঝাচ্ছে যে এ বি যদি রিয়েল নাম্বার হয়ে থাকে তাহলে এদের যোগফলটাও রিয়েল নাম্বার হবে। 1 আর 2 এর যোগ করলে 3, 3ও কি একটা আমাদের বাস্তব সংখ্যা। এটাই হচ্ছে আমাদের আবদ্ধতা বিধি। আয়ব যে বুঝাতে পেরেছি আবদ্ধ বিধিটা কী জিনিস। ওকে, আমরা এখন অ্যাডিশনাল 2 এ চলে যাব। ওকে, সংযোজন বিধি। সংযোজন বিধি কী জিনিস? অ্যাসোসিয়েটিভ ল। আপনারা কিন্তু অবশ্যই এই ইংলিশগুলো কিন্তু শেখার চেষ্টা করবেন। সংযোজন বিধি কি? অ্যাসোসিয়েটিভ ল। এটা কি জিনিস? বলতেছে ফর অল এ বি সি বিলংস টু আর, মানে কি এই রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা, যেটা আমরা শিখলাম যে বাস্তব সংখ্যা কোনগুলা, যে সকল ধনাত্মক ঋণাত্মক শূন্য পূর্ণ সকল সংখ্যাগুলো মিলেই কি আমাদের কমপ্লেক্স নাম্বার ব্যতীত সকল সংখ্যাগুলো হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। সো এই বাস্তব সংখ্যার যদি 3টা উপাদান হয় এ বি এবং সি, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। ওকে, ঘটনাটা কি ঘটলো? এখানে বলতেছে, ঘোষণা করে দিচ্ছে যে তুমি বাস্তব সংখ্যার মধ্যে 3টা উপাদান নাও। আমি নিলাম এ বি সি। এখন বলতেছে এই 3টা উপাদানে তুমি যে কোনো 2টার যোগ আগে করো। আচ্ছা, এ বি যোগ আগে করলাম, করে 3 নাম্বার উপাদানের সাথে আবার যোগ করো, করে যে মানটা আসবে সেটার মানটা কার সমান হবে? আচ্ছা, তুমি এখন প্রথম উপাদানটাকে এক্সট্রা রেখে দাও, বাকি 2টাকে যোগ করো, করার পরেও যে মানটা আসবে সেটাও কি সমান আসবে। একটু আমি এখানে ব্যাখ্যা করি তাহলে ক্লিয়ার হবে। সাপোজ আমরা 3টা মান নিলাম 1 2 3, যেটা হচ্ছে কি ফর অল, আমরা একদম এরকম নিচ্ছি, এবিসি না নিয়ে আমরা কিছু মান নিয়ে প্রমাণ করার চেষ্টা করতেছি, যেটা কি অবশ্যই বাস্তব সংখ্যা এগুলা। এবং এখন বলতেছে, এখন যদি আমি এই প্রথম 2টা যোগ করি 1 + 2, যোগ করার পরে এই 3 নাম্বার যে পদটা থাকবে সেটা এই 2টার সঙ্গে আবার যোগ করে যে মানটা আসবে সেটার মান, এটার মান, আর এই 1কে এক্সট্রা রেখে দিয়ে প্রথম পদটাকে এক্সট্রা রেখে দিয়ে 2 নাম্বার পদ এবং 3 নাম্বার পদ যোগ করলেও সেম মান আসবে। এটাই হচ্ছে আমাদের সংযোজন বিধি। ওকে, দেখি তাহলে 1 + 2 মানে কত 3, 3 + 3 মানে কত 6, এখানে 1 আছে, এখানে সরি এখানে একটু মিস্টেক হয়েছে, 12, হ্যাঁ ঠিক আছে, এখানে দেখো 1 আছে, আর এখানে 3 + 2 মানে কত 5, 5 + 1 মানে 6। দেখেন এই যে সংযোজন বিধিটা এরা আমাদের শেখাচ্ছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে, সেটা কিন্তু আমরা প্রুফ পেয়ে গেলাম। ওকে, তাই না? আচ্ছা, ওকে, আই হোপ যে সংযোজন বিধিটা বুঝতে পেরেছেন। এখন আমাদের A3। ওকে, A3টা হচ্ছে এককের অস্তিত্ব বিধি বা হচ্ছে এক্সটেনশনস অফ আইডেন্টি ল। কি বিধি এটা? এককের অস্তিত্ব বিধি। এখন এই এককের অস্তিত্ব বিধি বলতেছে, ওকে সরি নোটতেছে একটু, এককের অস্তিত্ব বিধি। ওকে, তো এককের অস্তিত্ব বিধিটা কি বলছে? এক্সিস্টেন্স অফ আইডেন্টি ল বলতেছে দেয়ার এক্সিস্ট 0 বিলংস টু রিয়েল নাম্বার যদি হয়, যেন a + 0 = 0 + a = a ফর অল a বিলংস টু রিয়েল নাম্বার। ওকে, খুব সহজ ব্যাপার। এখন তোমাদের একটা ডাউট হতে পারে, ভাইয়া আচ্ছা ঠিক আছে, ফর অল মানে বুঝলাম, ফর অল যখন উপাদানগুলো ছিল তখন বুঝলাম যে এই বাস্তব সংখ্যার মধ্যে এ বি এইরকম যে কোনো 2টা উপাদান নিলে হচ্ছে, বাট দেয়ার এক্সিস্ট আবার কী জিনিস? দেয়ার এক্সিস্ট 0 আছে এখানে, বা দেয়ার এক্সিস্ট যদি এ বি থাকে, তো এটা আবার কী জিনিস? ফর অল মানে তুমি যে কোনো উপাদান নিয়ে তুমি এখানে ট্রাই করতে পারবা।
আবার দেয়ার এক্সিস্ট যখন থাকবে তখন তোমাকে অবশ্যই দেয়ার এক্সিস্টে যে মানটা থাকবে ওইটাই নিতে হবে। তুমি এই বির জায়গাতে কিন্তু আমি 1 2 নিয়ে তোমাদের প্রমাণ করে দেখালাম যে আবদ্ধতা বিধির সংযোজন বুদ্ধিগুলো কি সঠিক আছে যেটা বলতেছে। বাট অ্যাভোগাড্রো স্থিতিবিধি এসে এখানে বলতে দেয়ার এক্সিস্ট 0 বিলংস টু রিয়েল নাম্বার। তার মানে এখানে কী করতে হবে আমাদের অবশ্যই এখানে কি করতে হবে, একটা 0 নিতে হবে মাস্ট বি, যেন a প্লাস 0 এর সঙ্গে যদি আমরা 0 যোগ করি, আবার 0-এর সঙ্গে যদি a যোগ করি, তাহলে আমাদের কি আবার a আসবে। খুবই সিম্পল ব্যাপার, ঠিক আছে। a মানে হচ্ছে 1 নিলাম, 1-এর সঙ্গে 0 যোগ করলে কি আসবে, 0-এর সঙ্গে 1 যোগ করলে 1ই আসবে, একই উপাদান আসবে। তো এটা হচ্ছে এককের অস্তিত্ববিধি ফর অল a বিলংস টু আর এবং রিয়েল নাম্বার। এখানে বোঝাচ্ছে এই এটা হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা, এটা হচ্ছে কি ফর অল মানে যে কোনো বোঝায়। তো দেয়ার এক্সিস্ট মানে যেটা থাকবে সেটা মাস্ট বি নিতে হবে, আর ফর অল মানে আমাদের যে কোনো একটা সংখ্যা বোঝায়, সেটা আমরা এখানে এ নিয়েছি। সো এখানে আমরা এটাকে এখানে বাস্তব সংখ্যা হিসেবে ঘোষণা করে দিলাম। এটা হচ্ছে আমাদের অস্তিত্ববিধি। তো এগুলো কি বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আপনারা হয়তো খুব বেশি মজা পাবেন না, এখন যখন আমরা ম্যাথগুলো সমাধান করবো তখন আমরা বেশি মজা পাবো। বেসিক ক্লাসগুলো সবসময় একটু বোরিং টাইপের হয়ে থাকে। এখন আমরা বিপরীতের অস্তিত্ববিধি শেখার চেষ্টা করবো, এক্সটেনশনস অফ ইনভার্স ল। ওকে, আমরা শেখার চেষ্টা করি বিপরীতে বিপরীতে অস্তিত্ব বিধি। বিপরীতে কি আমরা এখন শেখার চেষ্টা করব, বিপরীতে অস্তিত্ব বিধি। ওকে, তো বিপরীতের অস্তিত্ব বিধিতে বলতেছে যে তুমি একটা এ উপাদান নিলা, বাস্তব সংখ্যার এ উপাদান নিলা, এবং সাথে সাথে তুমি একটা দেয়ার এক্সিস্ট মানে মাস্ট বি থাকবে একটা উপাদান, সেটা হচ্ছে মাইনাস এ, ঠিক আছে, মাইনাস এ। দেখেন এটাকে কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারবো না, আমরা চাইলে এর উপাদানটাকে চেঞ্জ করতে পারবো, এ কে আমরা বি ধরতে পারবো, বি কে সি ধরতে পারবো, বা হচ্ছে যাই হোক যেটা এখানে বলছে আমরা চাইলে কিন্তু চেঞ্জ করতে পারবো না মাইনাস এ কে, ঠিক আছে। কিন্তু এই বিপরীতের অস্তিত্ববিধিতে আমরা কিন্তু এটাকে রাখবো, ঠিক আছে, অন্য কিছু নেওয়ার চেষ্টা করবো না। যেটা ঘোষণা করে দিয়েছে যে রিয়েল নাম্বার হিসেবে একটা এ উপাদান নাও, এবং দেয়ার এক্সিস্ট হিসেবে আমাদের এখানে সবসময় একটা রিয়েল নাম্বার বাস্তব সংখ্যার একটা উপাদান মাইনাস এ থাকবেই। যেন এই বিপরীত অস্তিত্ববিধি কখন হবে, যেন যখন যে ঘটনাটা ঘটবে যদি এই মাইনাস এর সঙ্গে যদি এই এটা যোগ করি এবং এই এর সঙ্গে আবার যদি মাইনাস এ যোগ করি, ঘটনা কি আসবে, 0 আসবে। তো এটা আমরা সকলেই জানি, এটা আমরা সকলেই বুঝতে পারছি খুব সহজেই, যে আমরা যদি এখানে মাইনাস এর সঙ্গে প্লাস এ যোগ করি তাহলে কি আসবে, 0 আসবে। এর সঙ্গে আবার মাইনাস এ যোগ করলেও কি আসবে, 0 আসবে। তো ঘটনা দুইটা সেম, ঘটনা দুইটা কি সেম, ইকুয়াল 0। এটা হচ্ছে বিপরীত অস্তিত্ববিধি। এই যে ফিল্ড স্বীকার্যগুলো কিন্তু খুবই সহজ, ঠিক আছে, খুব ভালোভাবে একটা একটা করে ধরে প্র্যাকটিস করবেন। যেমন আবদ্ধতা বিধি কি, এদের দুইটা বাস্তব সংখ্যা নিব যাদের যোগফল কী হবে, বাস্তব সংখ্যা। সংযোজন বিধি, 3টা বাস্তব সংখ্যা নিব যাদের 2টার যোগফল 3টার সঙ্গে যোগ করলে যে মান আসবে, প্রথমটাকে রেখে বাকি 2টার যোগফল বের করে প্রথমটার সাথে যোগ করলে সেম মান আসবে। এককের অস্তিত্ববিধি কি, এখানে একটা আমাদের মাস্ট বি একটা 0 থাকবে বাস্তব সংখ্যা হিসেবে, এবং এর সঙ্গে যদি আমরা কোনো উপাদান যোগ করি আবার পরবর্তীতে এর সঙ্গে আরেকটা উপাদান যোগ করি, সেম মানে কিন্তু আসবে। সো এটা হচ্ছে আমাদের কি অস্তিত্ব। আর বিপরীত অস্তিত্ব বিধিটা কি আমরা এখনই দেখলাম, যে আমরা একটা বাস্তব সংখ্যা এ নিলাম আর একটা নিলাম বাস্তব সংখ্যা মাইনাস এ, এদের যোগফল যদি ট্যান্স করি মাইনাস এর সঙ্গে এ এবং এর সঙ্গে মাইনাস এন, দুই যেভাবে যোগ করি না কেন এদের কি মানটা 0 আসবে। এখন আমাদের এর শেষ স্বীকার্য রয়েছে, এটা হচ্ছে গুণন স্বীকার্য। ওকে, আমরা এখন শেখার চেষ্টা করব A5 মানে কি। A5 মানে অ্যাডিশনাল 5 বলতে বোঝাচ্ছে যে আমাদের যে যোগের স্বীকার্য হচ্ছে 5 নাম্বার স্বীকার্য। বিনিময় বিধি, বিনিময় বিধি বা এটার নাম হচ্ছে ইংলিশে যে কমিউটেটিভ ল। ওকে, আমরা এটা শেখার চেষ্টা করি। ফর অল এ বি, ফর অল এ বি। আমি এমন একটা জায়গায় থাকি যেখানে ট্রেনের স্টেশন, ঠিক আছে। সো ট্রেনের শব্দ মাঝে মাঝে পাবেন, যাদের ক্লাস করতে করতে হুট করে বোরিং লাগতে পারে তাদের বোরিংনেসটা কেটে যাবে। তো ফর অল এ বি, ঠিক আছে, বিলংস টু রিয়েল নাম্বার। তো ফর অল এ বি দ্বারা কী বোঝাচ্ছে, অলরেডি কিন্তু তোমাদের ক্লিয়ার যে ফর অল এ বি দ্বারা বোঝাচ্ছে যে এই বাস্তব সংখ্যার মধ্যে 2টা উপাদান থাকবে, যে 2টা উপাদান মাস্ট বি কি অবশ্যই বাস্তব সংখ্যার মধ্যে থাকবে, এমন না, মানে যে কোনো 2টা উপাদান বাস্তব সংখ্যা নিলেই হচ্ছে ফর অল এ বি। মানে আমরা 2টা নিলাম উপাদান, এ বি নিলাম। এখন আমরা যদি a প্লাস বি করি এবং b প্লাস এ করি, 2টার মান কি সেম আসবে। আমি একটু এখানে উদাহরণ দিই।
সাপোজ 1 এবং 2 দুইটা নিলাম আমরা রিয়েল মান, ঠিক আছে, বাস্তব সংখ্যা। কারণ বলতেছে তুমি 1 আর 2 যোগ করলে যে মান আসবে 2 এর সঙ্গে 1 যোগ করলেও একই মান আসবে, যেমন 3 3। বলছে এ এর সঙ্গে তুমি বি যোগ করো, বি এর সঙ্গে এ যোগ করো, তোমার সেম মানই আসবে এবং ঘটনা সঠিক। এটা আমাদের হয়ে গেছে। এখন আমাদের তাহলে কি হয়ে গেল দেখেন তো, আমাদের যে যোগ স্বীকার্য ছিল আলহামদুলিল্লাহ যোগ স্বীকার্যগুলো কিন্তু আমাদের সবগুলা শেষ। এখন গুণন স্বীকার্যে আসি। গুণন স্বীকার্যে আমি আর খাতায় ইউজ করবো না, এখানে বই থেকে বুঝে দেবো, খুব ভালোভাবে বুঝতে পারবেন। M1 মানে কি মাল্টিপ্লিকেশন 1 মানে কি গুণন স্বীকার্য 1 নাম্বার আবদ্ধতা বিধি। এটা যোগের যে আবদ্ধতা বিধি ছিল সেম জিনিসই, শুধু এখানে গুণন আর আগেরটা যোগ ছিল। ফর অল এ বি বিলংস টু আর রিয়েল নাম্বার, আমরা বাস্তব সংখ্যার দুইটা মান নিলাম এ বি, তাহলে এদের গুণফলও যে বাস্তব সংখ্যা হবে এটাই হচ্ছে আবদ্ধতা বিধি। সাপোজ আমরা এটাকে যোগ করে দেখলাম, এখন গুণ করে দেখাবো যে 1 এবং 2 দুইটা রিয়েল নাম্বার মান নিলাম বাস্তব সংখ্যা, তো এদের গুণফল আসবে কত, 2 আসবে। তাহলে এই 2টাও কিন্তু আমাদের একটা বাস্তব সংখ্যাই, কারণ আমরা বাস্তব সংখ্যা জানি কি সকল ঋণাত্মক ধনাত্মক পূর্ণ সংখ্যা যত ধরনের সংখ্যা আছে কমপ্লেক্স নাম্বার বাদে সবই হচ্ছে আমাদের কি আমাদের মূলত অমূলত সব সংখ্যাগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। এখন মাল্টিপ্লিকেশন 2 সংযোজন বিধি, আমরা 3টা উপাদান নিলাম বাস্তব সংখ্যার 3টা উপাদান নিলাম এ বি সি। এখন বলতেছে তুমি প্রথম দুইটার গুণফল করে 3 নাম্বারটার সাথে গুণফল করো, যে মান আসবে প্রথমটাকে স্থির রেখে মানে প্রথমটাকে বাইরে রেখে এটা প্রথমটার সঙ্গে বাকি দুইটার গুণ করে প্রথম সাথে গুণ করে একই মান আসবে। ঘটনা সেম। যদি আমরা 1 2 3 নেই, রিয়েল নাম্বার নিলাম এবং প্রথম দুইটাকে আগে গুণফল করি, 3 নাম্বারটার সঙ্গে পরে করব এবং এই সেমভাবে প্রথমটাকে রেখে পরবর্তী দুটোর সঙ্গে যদি গুণফল করি তো মান সবসময় একই যাবে। 2 কে 2, 3 দুগুণে 6, 1 2 3 দুগুণে 6, 6 কে 6, মান সেমই আসবে। এটা হচ্ছে কি আমাদের সংযোজন বিধি। এককের অস্তিত্ব বিধি, দেখেন আমরা যোগ স্বীকার্য যখন শিখতেছিলাম তখন এককের অস্তিত্ব বিধিতে আমরা 0 নিয়েছিলাম, কিন্তু গুণনের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা এককের অস্তিত্ব বিধি হিসাবে আমরা কি নেব, আমরা সবসময় 1 নেওয়ার চেষ্টা করব। তো এখানে দেয়ার এক্সিস্ট 1 বিলংস টু রিয়েল নাম্বার, তো বলতেছে দেখো এটার সাথে কোনো কিন্তু চেঞ্জ নাই, শুধু এখানে 0 এখানে 1, একই তুলনা করে পড়তে হবে তাহলে মনে থাকবে, ঠিক আছে। কেউ যোগ বিধি পারলে যোগ স্বীকার্যগুলো সুন্দরভাবে বুঝতে পারলে গুণন স্বীকার্য বুঝতে পারবে। দেয়ার এক্সিস্ট 1 বিলংস টু রিয়েল নাম্বার, তো রিয়েল নাম্বারের মধ্যে 1 একটা বাস্তব সংখ্যা যেটা অবশ্যই নিতে হবে। নিয়ে যদি আমরা এ একটা যে কোনো বাস্তব সংখ্যা যার সঙ্গে যদি একবার 1 এর সঙ্গে যদি এ গুণ করি এবং এর সঙ্গে একবার 1 গুণ করি আমরা সবসময় এই পাবো। ঘটনা কিন্তু সেম, অবশ্যই পাবো। এটা হচ্ছে এককের অস্তিত্ববিধি। মাল্টিপ্লিকেশন 4 বিপরীতের অস্তিত্ববিধি, এটা বলতেছে এ একটা আমরা বাস্তব সংখ্যা নিলাম কিন্তু 0 নেওয়া যাবে না, এটার ক্ষেত্রে কি নেওয়া যাবে না, 0 নেওয়া যাবে না, এর মানটা কখনো 0 হবে না। এখন এ ইনভার্স নিতেই হবে। ঘটনা হচ্ছে এরকম, তুমি যদি 2 নাও, সাপোজ 2 নিলা বাস্তব সংখ্যা হিসেবে, তোমাকে অবশ্যই কী নিতে হবে, 2 ইনভার্স নিতেই হবে। মানে তুমি এ নিলে এ ইনভার্স নিতে হবে, বি নিলে বি ইনভার্স নিতে হবে, সি যেটা নেবা সেটা ইনভার্স নিতে হবে, সেটা বোঝাচ্ছে যে কিন্তু তুমি কখনোই এর মানটা বিপরীত অস্তিত্ববিধিতে এর মানটা 0 নিতে পারবে না, কেননা 0 নিলে তো ফাংশন কাজই করবে না। গুণনের ক্ষেত্রে 0 দেওয়া যে কোনো কিছু গুণ করলে 0 হয়ে যায়। তাহলে দেয়ার এক্সিস্ট নিলাম একটা এ ইনভার্স, মানে এটা মাস্ট বি নিতে হবে আমাদেরকে। এখানে রিয়েল নাম্বার যেটা নিব সেটা বিপরীত নিতে হবে, যেন এর সঙ্গে যদি এটার আমরা ইনভার্স করি এবং এ ইনভার্সের সঙ্গে যদি এ কে গুণ করি, মানে বিপরীত আর কি, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা একবার, এটার সঙ্গে এটা গুণ করি, তাহলে মানটা 1 আসবে। কীভাবে আসলো একটু খেয়াল করেন, যে এ ইন্টু এ ইনভার্স মানে কি, এ ইন্টু এ ইনভার্স মানে 1/a, আমরা জানি এক্স ইনভার্স মানে কি 1/x, তেমনি এ ইনভার্স মানে 1/a, এ কেটে গেলে আমাদের কি থাকে 1 থাকে, ওকে, সেই 1টা থাকতেছে। বিনিময় বিধি ফর অল এ বি বিলংস টু রিয়েল নাম্বার, তো এদের বিনিময় বিধিটা কীরকম হবে, এ গুণ করে যদি পরস্পর এই এ বি হচ্ছে যে কোনো দুইটা মান নিছি আমরা, যাদের প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা গুণ করে এবং দ্বিতীয়টার সঙ্গে প্রথমটা গুণ করলে মান একই আসবে সবসময়। তুমি এখানে 3 5 নাও, 3 5 15, 5 3 গুণ করলেও 15 আসে, মান সেমই আসবে। তো আশা করি তোমাদের এই যে বাস্তব সংখ্যার ফিল্ড স্বীকার্য এটা খুব ভালোভাবে হয়ে গেছে। আই হোপ যে তোমরা এখন পারবা, এটা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবে, এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। ওকে, যদি গত বছর না এসে থাকে, গত বছর আসলে বাদ দিতে হবে, গত বছর না আসলে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এখন আমরা পরবর্তী টপিকগুলোতে যাই। এখন ধীরে ধীরে আমরা খাতা ইউজ এখন করতে যদি না হয় করবো না, দ্রুত শেষ করতে পারলে করে ফেলবো। যেমন এখানে দেখেন, এগুলো হচ্ছে ক বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, বাস্তব সংখ্যার ক্রম বা বিন্যাস স্বীকার্য, তো এগুলো যদিও প্রয়োজন পড়ে না, আমি শুধু বই থেকে দেখাই দেবো ধীরে ধীরে। তো বলতেছে যে এ বি যদি বাস্তব সংখ্যা, এখন কিন্তু আমি ডিটেলস পড়াবো না, দেখেন এগুলো কিন্তু তোমরা বুঝতে পারবা যে বাস্তব সংখ্যার দুইটা উপাদান বলতেছে, ফরল দেওয়া আছে এ বি। আচ্ছা, তো বি এর মানটা যদি এর থেকে বড় এর থেকে ছোট হয়, বা হচ্ছে এর মান যদি বি এর সমান হবে এবং বি এর মানটা বি এর থেকে ছোট হতে পারে। এখন বলতেছে
যে তুমি এখানে দুইটা মান নিলা, সেই দুইটা মানটা কী কী হতে পারে? হতে পারে বিয়ের থেকে মানে এর মানটা বড় হতে পারে। হ্যাঁ, তোমরা কি গ্রেটার দ্যান লেস দ্যান এগুলো বোঝো? গ্রেটার দ্যান লেস দ্যান আই হোপ যে বোঝো। না বুঝলে আমি বোঝাই দিচ্ছি একটু। অসমতার ক্লাস যখন আমাদের আসবে তখন তোমরা বুঝতে পারবে খুব ভালোভাবে। দেখো, এটা হচ্ছে কি গ্রেটার দ্যান, এটা হচ্ছে ইকুয়াল, এটা হচ্ছে লেস দ্যান। ঠিক আছে, যখন এ সাপোজ 5 2 5 গ্রেটার দ্যান 2 মানে কি 2 এর থেকে 5টা বড় অবশ্যই। এখানে 2 5 2 লেস দ্যান 5 মানে কি 5 থেকে 2 ছোট, আর ইকুয়াল মানে এটা কি সমান। তাহলে এটা মনে রাখবে, এটা চিহ্নটা কি আমাদের খুব ভালোভাবে গ্রেটার দ্যান, এটা হচ্ছে লেস দ্যান। যেই ত্রিভুজের যে কোণাটা যেদিকে থাকবে সেটা হচ্ছে লেস দ্যানের জায়গা। ঠিক আছে, সেই জায়গাটাতে ছোট মান থাকে, এটা ছোট মান আছে। আর ফাঁকা জায়গাটাতে সবসময় বড় থাকে। যখন যে কোণাটা যখন আমি ডোন্ট মাইন্ড, কোণাটা যখন সবসময় থাকবে কোন দিকে? এই দিকে, পেজের এদিকে থাকবে, তখন এটা কি লেস দ্যান। আর কোণাটা যখন পেজের ডান পাশে থাকবে তখন এটা হচ্ছে গ্রেটার দ্যান। আই হোপ যে বোঝাতে পেরেছি। তো প্রথম বর্ষের স্টুডেন্টদের হয় কি প্রতিটা বিষয়ে খুব সঠিকভাবে শেখানোর চেষ্টা করতে হয়, তাহলে তাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এবার 2 নম্বর, যদি এবিসি যদি রিয়েল নাম্বার, তিনটার যে বাস্তব সংখ্যা যদি 3টা উপাদান এবিসি হয়, সেক্ষেত্রে এরকম হতে পারে বি এর থেকে এর মানটা বড় হতে পারে, সি এর থেকে বি এর মানটা বড় হতে পারে, তবে সি এর থেকে এর মানটা বড় হবে। ঘটনাটা এরকম, দেখেন রিয়েল নাম্বার 3টা মান নিছে, এবিসি নিছে, নিয়ে বলতেছে যে বি এর থেকে এর মানটা বড়, আবার সি এর থেকে বি এর মানটা বড়, তাহলে আমরা সি থেকে এর মানটা বড় হবে, এটা আমরা লিখতে পারবো। ঘটনাটা একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন, আমরা এখানে নিছি 1 2 3 3টা রিয়েল নাম্বার নিছি। ঠিক আছে, এখন এ ঘোষণা করতেছে যে বলতেছে যে এটাকে বি, এটাকে সি চিন্তা করো, যে 1 হচ্ছে কি বি এর থেকে বড়, মানে 2 এর থেকে বড়। ঠিক আছে, মানে আমি একটু সংখ্যাগুলো তাহলে সিস্টেম মতো নেই। এখানে নিলাম হচ্ছে 5, যাতে 5 3 1, এখন ঠিক আছে। ঠিক আছে, এখানে 1 বলতেছে যে 5 বলতেছে যে 5টা হচ্ছে 3 থেকে বড়, এবং 3টা আবার হচ্ছে 1 থেকে বড়। বলতেছে কি 5টা 3 থেকে বড়, আবার বলতেছে 1 থেকে 3তে বড়। তাহলে আমরা এখানে কি বলতে পারি? এই 1 থেকে 5ও বড়, যেহেতু দেখো 3 থেকে 5 বড়, অলরেডি এ যেটা সেটা 3 থেকে বড়, বি থেকে বড়ই। ঠিক আছে, আবার এই বিটা যদি সি থেকে বড় হয়, মানে অলরেডি তো 3 এই 1 থেকেও বড় বা সি থেকেও বড়, তাহলে আমাদের 5 নাম্বারটা তো অবশ্যই 1 থেকে বড় হবে। এরকম দেখো, তোমরা 3 ভাই বোন, সাপোজ মনে করো যে 3 ভাই ধরলাম, তো বড়টার থেকে মেজরটার থেকে তো বড়টা অবশ্যই কি বড় হবে, ছোটটার থেকেও তো অবশ্যই বড়টা বড় হবে। তো এই ঘটনায় বলতেছে এক সময় মেজরটার থেকে কে বড়? বড়টা বড়। ছোটটার থেকে মেজরটা বড়, তো ছোটটার থেকে অবশ্যই বড়টাও বড় হবে। সেটা ফাইনালি বলতেছে যে 5 গ্রেটার দেন 1, বা সেটাকে বলতেছি এ গ্রেটার দেন সি। ওকে, আই হোপ যে ক্লিয়ার। এরপর বলতে এবিসি যদি 3টা উপাদান হয় রিয়েল নাম্বার বাস্তব সংখ্যার, তাহলে এ লেস গ্রেটার দেন বি হয়, তবে আমরা বলতে পারবো বি এর থেকে এর মানটা যদি বড় হয়, তো এ এবং সি যোগ করবো, 3টা মান নিবা, বি এর থেকে এ বড় এরকম মান নিবা, নিয়ে এ প্লাস সি যোগ করবা, করলে যে মানটা আসবে বি প্লাস সি যোগ করলে অবশ্যই মানটা ছোট আসবে। সাপোজ এখানে নিলাম আমরা বি থেকে এ বড়, এটা নিলাম 5, এটা নিলাম 3, এটা 2, তো 5-এর সঙ্গে তোমরা এইটা সি এর মান 2, এর মান 5, তো 5-এর সঙ্গে 2 যোগ করো, কত হবে 7, আর বি এর মান ধরলাম 4, তো 4-এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি তাহলে আসবে 6। ঠিক আছে, তার মানে বি প্লাস সি থেকে এ প্লাস সি সবসময় বড় হবে, কোন সত্যে? বি এর থেকে যদি এর মানটা বড় হয়। ওকে, এরপর হচ্ছে আমাদের কি অর্ডার 4, এবিসি যদি রিয়েল নাম্বার হয়, বি এর থেকে এর মান যদি বড় হয় এবং 0 থেকে যদি সি বড় হয়, সেক্ষেত্রে এ আর সি গুণ করলে যে মানটা আসবে, বি আর সি গুণ করলে তার থেকে ছোট মান আসবে। আচ্ছা, তো কেননা এই যে আমাদের একটু খেয়াল করি, দেখেন এটা একটু দেখাই। আমরা ধরলাম বি থেকে এর মানটা বড় হবে, তার মানে 5 ধরলাম, এরপরে হচ্ছে 4 ধরলাম, এরপর সিটা হবে 0 থেকে বড়, মানে 1 ধরলাম। তখন বলতেছে এসি গুণ করো, তাহলে 5 গুণন 1 গুণ করলাম, করার পরে যে মানটা আসবে সেটা অবশ্যই বড় হবে, কারণ থেকে বিসির থেকে, বিসি হচ্ছে এটা বি, এটা সি, এটা হচ্ছে এ ধরছি আমরা, তো 4 গুণন 1, তাহলে এখানে 5 গ্রেটার দেন 4, তো 4 থেকে 5 অবশ্যই বড় হবে, এই সত্যটাও মানতেছে। তো এগুলো কিন্তু বেসিক ক্লাস। ঠিক আছে, সো ধীরে ধীরে আমরা সামনের দিকে আগানোর চেষ্টা করি। তো দেখেন এখানে হচ্ছে বাস্তব সংখ্যার কিছু গুণাবলী, তো এগুলা প্রয়োজন নেই এই মুহূর্তে। আমরা এখন স্বাভাবিক সংখ্যাতে যাব, এগুলো প্রয়োজন নেই, এগুলো তোমরা যখন ম্যাথ করবো তখন ধীরে ধীরে বুঝতে পারবা স্বাভাবিক সংখ্যা কোনগুলা। যেটা 1 2 3 এই সংখ্যাগুলো প্রত্যেকটিকে স্বাভাবিক সংখ্যা
বলে। সকল স্বাভাবিক সংখ্যার সেটকে কি দ্বারা, এই যে এন দ্বারা, এই এন দ্বারা প্রকাশ করা হয়। স্বাভাবিক সংখ্যা কোনগুলো বলতো? 1 2 3 4 5 6 7, 1 থেকে শুরু করে পজিটিভ যতগুলো সংখ্যা আছে মোটামুটি সবগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি। আচ্ছা, তো এর স্বীকার্যগুলো প্রয়োজন নাই, ঠিক আছে, এগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবে। এক একটি স্বাভাবিক সংখ্যা প্রতি স্বাভাবিক এনের উত্তর এগুলো প্রয়োজন নেই, আমি যতটুকু পড়াবো ততটুকুই পড়ার চেষ্টা করবো। আর এগুলোরও আমরা দরকার নেই, স্বাভাবিক সংখ্যার মৌলিক গুণাবলী এগুলো শিখে আমরা সময় নষ্ট না করি, এগুলোর প্রয়োজন নেই আমাদের। পূর্ণ সংখ্যা কি এটা একটু শেখার চেষ্টা করি, যে -3 -2 -1 0 1 2 3। পূর্ণ সংখ্যা হচ্ছে ভগ্নাংশ বাদে যত ধরনের ঋণাত্মক, শূন্য, ধনাত্মক সংখ্যা আছে সবগুলোকে আমরা পূর্ণ সংখ্যা বলবো। কি বুঝতে পারলা বলো তো? যে পূর্ণ সংখ্যা হচ্ছে সংখ্যাগুলো, প্রত্যেকটি সংখ্যাগুলো -3 -2 -1 মানে ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য, এই সবগুলো হচ্ছে আমাদের কি পূর্ণ সংখ্যা, শুধু ভগ্নাংশ বাদ দেবে, ঠিক আছে, এটাও লাগবে না। পূর্ণ সংখ্যার মৌলিক গুণাবলী এগুলো লাগবে না, এগুলো সব বেসিক ব্যাপার স্যাপার, তাই অলরেডি অনেক সময় নিয়ে ফেলছি। মূলদ সংখ্যা, এই মূলদ সংখ্যাটা একটু আলোচনা করি। মূলদ সংখ্যা কী জিনিস? p/q আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। p/q আকার বলতে কী বোঝাচ্ছে? পিটা সবসময় কী হবে? জেড মানে কি? পূর্ণ সংখ্যা হবে। পূর্ণ সংখ্যা কিন্তু আমরা জেড দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। তো আমাদের p/q আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। p/q বলতে কী বোঝাচ্ছে? p/qটা আমাদের p এর মানটা সবসময় কী হবে? আমাদের এখানে জেড মানে একটা পূর্ণ সংখ্যা হবে, ধরলাম 5 -2 -3 0 ধরতে পারো, এবং কিউটা হবে সবসময় কি? 0 হবে না, 0 বাদে যে কোনো পূর্ণ সংখ্যা হবে, ধরলাম -3। ওকে, এটাই হচ্ছে আমাদের কি? মূলদ সংখ্যা। আচ্ছা, তো মূলদ সংখ্যা কী দ্বারা প্রকাশ করে? এগুলো একটু সিলেক্ট করে রাখবা যে কিউ দ্বারা প্রকাশ করা হয়, এই কিউ, ঠিক আছে। এবং মূলদ সংখ্যার যে যোগ গুণাবলী, গুণন গুণাবলী এগুলো আমাদের প্রয়োজন নেই, এগুলো পরে সময় নষ্ট করবো না। অমূলদ সংখ্যাতে চলে আসি, এগুলো দ্রুত টানতেছি কারণ এগুলো খুব বেসিক ব্যাপার স্যাপার। যে সকল সংখ্যা মূলদ নয় তাকেই সাধারণত অমূলদ বলে, কিন্তু অমূলদ কোনগুলা? যাকে p/q আকারে প্রকাশ করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, তো পিটা হচ্ছে বিলংস টু জেড এবং কিউটা হচ্ছে জেড থেকে 0 বাদ দিয়ে যে কোনো পূর্ণ সংখ্যা নেব আমরা, বাট নেওয়ার পরেও দেখা যাবে যে p/q আকারে আমরা লিখতে পারতেছি না, সেটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। যেমন এটাকে কিউ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। এর এই অমূলদ সংখ্যা নিয়ে আমাদের বিস্তারিত এখন আলোচনা করতে হবে না, আমরা বিস্তারিত আলোচনা করবো যখন থিওরি একটা প্রমাণ করবো, তখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। শুধু জানে রাখার চেষ্টা করো যে √3 -√5 -√7 এগুলো হচ্ছে আমাদের কি পাই, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। কেননা এগুলো যে আমরা ক্যালকুলেটার ইউজ করি, এদের মানের কোনো শেষ হয় না, এদের মানের কোনো ধারাবাহিকতা নাই, একদম এটা কন্টিনিউয়াসলি এলোমেলোভাবে হতে থাকে। ওকে, সো এটাকে আমরা অমূলদ সংখ্যা বলে থাকি। ওকে, এই যে এই জিনিসটা আমাদের জরুরি, বাস্তব সংখ্যার পরম মান। তো পরম মান কী জিনিস? পরম মানটা হচ্ছে তুমি একটা কোনো জিনিসকে যদি আমি তোমাকে যদি ঢুকাই এর ভিতরে, সাপোজ তোমাকে না বলি, সাপোজ একটা ছেলে খুবই বেয়াদব, খুবই দুষ্ট, সেটা আমি হতে পারি, বাট এই পরম মানের ভিতরে ঢুকলে, ও এর ভিতরে ঢুকলে সবসময় কি ভালো হয়ে যাবে, তার কোনো খারাপ থাকার চান্সই নাই। ব্যাপারটা হচ্ছে তুমি এখানে ঋণাত্মক ঢুকাও, ধনাত্মক ঢুকাও এই পরম মানের ভিতরে, বা মডুলাস পরম মানের ভিতরে তুমি ঢুকাও, ধনাত্মক ঢুকাও, ঋণাত্মক ঢুকাও, বা যেটাই ঢুকাও না কেন এই ধনাত্মক হিসেবে এখানে অবস্থান করবে। তো এদের হচ্ছে 3টা রূপ রয়েছে। একটা হচ্ছে সাপোজ আমরা এখানে 3টে রূপ দেখতে পারবো। সাপোজ মডুলাস এ মানে হচ্ছে এই এর মানটা হয়তো 0 থেকে বড় হতে পারে, অথবা এর মানটা 0 থেকে ছোট হতে পারে, অথবা এর মানটা 0 হতে পারে। কেননা আমি যখন এখানে ঢুকে যাবো, আমি যদি দুষ্ট বেয়াদব হয়ে থাকি, আমি যদি এর ভিতরে ঢুকি, তাহলে আমাকে কেউ বুঝতে পারবো না যে আমি দুষ্ট, বেয়াদব না ভালো, কারণ এখানে ঢুকে আমি সবসময় কী হয়ে গেছি? গুড হয়ে গেছি বা পজিটিভ হয়ে গেছি। তার মানে মডুলাসের ভিতরে তুমি যে মানটাকেই ঢুকাবা, সাপোজ তুমি মডুলাসের ভিতরে -2 ঢুকালা, কিন্তু বাট এর ভিতরে কী হিসেবে আসে? পজিটিভ হিসাবে আসে। কেননা আমরা এই রুট মোডের মানটা সবসময় কী হিসেবে আসে? স্কোয়ার রুট হিসেবে বের হয়ে আসে, ঠিক আছে, এর কোনো ঋণাত্মক থাকার চান্স থাকে না ভিতরে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। একটি বাস্তব সংখ্যা এর পরম মান মোডের দ্বারা প্রকাশ করে। এর নির্মিত সংজ্ঞায়িত হয় যে এর মানটা ভিতর থেকে বের করলে হয়তো হতে পারে 0 থেকে বড়, হয়তো হতে পারে 0 থেকে ছোট, মানে কি ঋণাত্মক, অথবা 0 সমান হতে পারে। তুমি মডুলাসের ভিতরে যে মানটাই ঢুকো না কেন, এই 3 ধরনের মান হওয়ার সম্ভাবনা আছে, ঋণাত্মক, ধনাত্মক অথবা সমান, ঠিক আছে, 0 সমান। ওকে, তো এখানে আমরা মান নির্ণয় করতে গেলে কীভাবে করি? যে এই মডুলাসের ভিতরে যে চলকটা থাকে সেটার স্কোয়ার এবং হচ্ছে √, ঠিক আছে। তো অতএব মোড এ মানে কি? √² তো 2 মোড যদি থাকে তাহলে কি? √2², ঠিক আছে। ওকে, আপনি বুঝতে পেরেছো। তো পরম মানের গুণাবলীগুলো আমাদের লাগতেছে না। আচ্ছা, এরপরে আমাদের এখানে যে ব্যাপারটা দরকার, যে উপসেটের ঊর্ধ্বসীমা নিম্নসীমা, আপার বাউন্ড, লোয়ার বাউন্ড, এই জিনিসটা কী জিনিস? আচ্ছা, আজকে যখন বেসিক ক্লাস শুরু করেছি, খুব ভালোভাবে এই বেসিকটা শেষ করে দিই।
তো আপার বাউন্ড বলতে বোঝাচ্ছে বা লোয়ার বাউন্ড বলতে বোঝাচ্ছে, সাপোজ আমাদের কাছে একটা সেট আছে, ঠিক আছে, সেট আছে, সেটা হতে পারে 1 2 3 4 5, এখানে থাকতে পারে হচ্ছে 0, এখানে থাকতে পারে -1, ওকে, এই যে সংখ্যার আকারে দেখতে পাচ্ছি। তো আপার বাউন্ড এবং হচ্ছে লোয়ার বাউন্ডটা কি জিনিস? আচ্ছা দেখো, এই যে সেটটা যেখান থেকে শেষ হচ্ছে, সেটটা যেখানটা শেষ হচ্ছে, এই যে 5 এসে শেষ হচ্ছে, এই 5কে আমরা বলবো ঊর্ধ্বসীমা বা হচ্ছে আপার বাউন্ড। এই 5 থেকে যতগুলো বড় সংখ্যা আছে, 5-এর পর কি আছে আমরা কিন্তু জানি, 6 7 8 আছে, 9 আছে, এই 5 থেকে শুরু করে যতগুলা 6 7 8 9 যতগুলো সংখ্যা আছে সবগুলো হচ্ছে আপার বাউন্ড বা ঊর্ধ্বসীমা, ঠিক আছে। আর হচ্ছে আমরা এই যে হচ্ছে 5কে বলবো কি বলবো, আমরা বলবো 5কে বলবো হচ্ছে সুপ্রিমাম, ঠিক আছে। এই যে 5কে বলবো সুপ্রিমাম, যেখান থেকে আমাদের ঊর্ধ্বসীমাটা শুরু হচ্ছে সেটাকে বলবো সুপ্রিমাম। আর এদিকে আমরা লোয়ার বাউন্ড দেখার চিন্তা করি বা হচ্ছে কি নিম্নসীমা, ঠিক আছে। তো একটা সেট আছে, সাপোজ সেটটা হচ্ছে আমাদের এরকম ধরলাম 1 2 3 4, ওকে। এই সেটটা যেখান থেকে শুরু, এটা হচ্ছে আমাদের কি নিম্নসীমা বা হচ্ছে লোয়ার বাউন্ড, ওকে। মানে একটা সেটের শুরুতে থাকে নিম্নসীমা এবং এরপরে নিচ দিকে 1 এবং 0 -1 -2 যতগুলো মান থাকবে সবগুলাই হচ্ছে বাস্তব সংখ্যাগুলো হবে হচ্ছে কি আমাদের নিম্নসীমা। বাট এই নিম্নসীমা যেখান থেকে শুরু হচ্ছে এটাকে কি বলবো আমরা ইনফিমা। আর ঊর্ধ্বসীমা যেখান থেকে শুরু হচ্ছে, যেমন 5 থেকে 4 থেকে শেষ এখানে সেট, এই 4টা হচ্ছে আমাদের ঊর্ধ্বসীমা, এই 4 থেকে বড় 4 থেকে বড়গুলো হচ্ছে ঊর্ধ্বসীমা এবং এটা আমরা বলি যে হচ্ছে সুপ্রিমাম, ঠিক আছে। তো এই ব্যাপারটা এখন আমরা এখানে দেখবো, বইয়ে দেখার চেষ্টা করব। আচ্ছা, তো বইয়ে এখানে অনেক ব্যাপার স্যাপার আলোচনা করেছে যেগুলো আমাদের এই মুহূর্তে প্রয়োজন পড়তেছে না। সো আমরা শুধু উদাহরণটা দেখবো যে -1 0 2 5 6, এখানে বলো তো ঊর্ধ্বসীমা কোনটা? অবশ্যই 6 হচ্ছে ঊর্ধ্বসীমা এবং 6কে আমরা কি বলবো, 6-এর পরে যতগুলো সংখ্যা আছে 7 8 9 এগুলো সবগুলো কি আমাদের ঊর্ধ্বসীমা, অবশ্যই বাস্তব সংখ্যা হতে হবে। এবং ঘটনা কি ঘটবে, 6টাকে আমরা বলবো সুপ্রিমাম বলতে পারবো, মানে SUPS, ঠিক আছে, সুপ্রিমাম, এই সেটের সুপ্রিমাম সেট। আচ্ছা এখন ঊর্ধ্বসীমা 6 বা 6 অপেক্ষা বড় যে কোনো বাস্তব সংখ্যা। নিম্নসীমা কোনটা? সেটের একদম শুরুতে যে সংখ্যাটা থাকবে, যেমন -1 ছোট সংখ্যাটা আমাদের হচ্ছে কি নিম্নসীমা বা হচ্ছে এইখান থেকে নিম্নসীমা শুরু, নিম্নসীমা আর কন্টিনিউ হবে কোন দিকে, -1 -2 -3 ছোটোর দিকে যাবে, -1 ছোটো যে কোনো বাস্তব সংখ্যা। তো এগুলো কিন্তু আমাদের লাগবে যখন থিওরিগুলো প্রমাণ করবো, এই ব্যাপারগুলো লাগবে, মাথায় রাখবা। এবং এই -1টাকে আমরা কি বলবো আবার, ইনফিমাম বলবো, এই যে, ঠিক আছে। আচ্ছা, তো ইনফিমাম এবং হচ্ছে সুপ্রিমাম ব্যাপারটা তো বুঝতে পেরেছো, সাথে সাথে ঊর্ধ্বসীমা এবং হচ্ছে নিম্নসীমা বুঝতে পেরেছো আই হোপ। এখন আমাদের আসতে হবে ব্যবধিতে। তো ব্যবধির কিন্তু ক্যালকুলাস 1-এ খুব ভালো একটা ক্লাস নেওয়া আছে, ক্যালকুলাস 1-এ খুবই ভালো একটা ক্লাস নেওয়া আছে। তো আমি বলবো যে তোমরা ব্যবধির ক্লাসটা ক্যালকুলাস 1 থেকে করে নিবা। কোথা থেকে? ক্যালকুলাস 1 থেকে করে নিবা, অথবা আমি এই ভিডিওর শেষে আমি এই ব্যবধির ব্যাপারটা অ্যাড করে দেবো, ঠিক আছে। তারপর হালকা আলোচনা করবো, জাস্ট আমি বলি কিন্তু ক্যালকুলাস 1-এ একটা বৃহৎ লেকচার দেওয়া আছে মোটামুটি ব্যবধি নিয়ে ক্যালকুলাস 1-এ। তারপর ব্যবধি নিয়ে আমি হালকা আলোচনা করবো এখানে, খুব বেশি না। দেখো ব্যবধি, তো ব্যবধি আমরা দুইটা বাস্তব সংখ্যা চিন্তা করলাম, এ এবং হচ্ছে বি, ঠিক আছে। এবং এখানে চিন্তা করলাম এ হয়তো বি এর থেকে ছোট অথবা এরকম হতে পারে, বি হতে পারে এর থেকে ছোট, সমস্যা নাই, যে কোনো কিছু। দুইটা সংখ্যা নিলাম, জাস্ট চিন্তা করো। তো এখানে আমরা কয়টা ব্যবধি রয়েছে, একটা দুইটা খোলা ব্যবধি, অর্ধবদ্ধ ব্যবধি, অর্ধখোলা অর্ধবদ্ধ ব্যবধি, অর্ধবদ্ধ অর্ধখোলা ব্যবধি। তো ব্যবধির ব্যাপারটা তোমার তখনই ক্লিয়ার হবে যখন তুমি এই যে অসমতা চিহ্ন সম্পর্কে একটু ভালো ধারণা রাখবা। দেখো এটা মানে কি লেস দেন, এটা মানে কি গ্রেটার দেন, এটা মানে কি লেস দেন ইকুয়াল, এটা মানে কি গ্রেটার দেন ইকুয়াল, ওকে। আচ্ছা আমি যদি এরকম লিখি 1 লেস দেন এক্স লেস দেন 2, মানে কি বোঝাচ্ছে 1 থেকে x এর মানটা বড়, 1 লেস দেন x মানে কি 1 থেকে x এর মানটা বড়, x লেস দেন 2 মানে কি 2 এর থেকে x এর মানটা ছোট বোঝাচ্ছে। যখন এখানে লেস দেন ইকুয়াল দিলাম তখন কি হয়ে গেল, 1 এর সমান আমরা 1ও নিতে পারবো, 1 থেকে বড় মানও 1 থেকে 1 নিতে পারবো এবং 1 সহ 1 থেকে বড় মান x এর জন্য নিতে পারবো, ওকে।
এখানে যখন দিলাম তখন 2ও নিতে পারবো এবং 2 থেকে ছোটো মান নিতে পারবো। এটাই হচ্ছে আমাদের ব্যবধির আলোচনা। ওকে, আই হোপ যে তোমরা এখন ক্লাসটা এনজয় করবা। আর একটা কথা বলি, অবশ্যই ক্যালকুলাসে এই টপিকটা নিয়ে আলোচনা করা আছে ব্যবধি, সেই জায়গাতে তোমরা ব্যবধির অংশটা করে নিবা, ঠিক আছে? চ্যাপ্টার 1-এ আছে ব্যবধি, 1-এতে ব্যবধি নিয়ে আলোচনা করা আছে। আচ্ছা, প্রথমত আমরা খোলা ব্যবধি নিয়ে একটু বা ওপেন ইন্টারভাল নিয়ে আলোচনা করি। খোলা ব্যবধি। তো খোলা ব্যবধি জিনিসটা কি আসলে? আমরা দুইটা বাস্তব সংখ্যা নিলাম, এ এবং বি। এখানে ধরে নিলাম যে এর মানটা বি এর থেকে ছোট। তবে তোমরা বেশি ভালোভাবে বুঝতে পারবে এ বি দুইটা মান চিন্তা করি। একটাকে চিন্তা করলাম 1, একটাকে চিন্তা করলাম 2। এটাকে চিন্তা করলাম 1, এটাকে চিন্তা করলাম আমরা 2, ঠিক আছে? তো 2 থেকে 1 ছোট অবশ্যই। এবং খোলা ব্যবধিটা হচ্ছে এটাই, আমরা যে একটা সংখ্যা রেখে নিলাম, এখানে এ দিলাম। খোলা ব্যবধি মানে কিন্তু এই পয়েন্টগুলো ফাঁকা থাকবে। খোলা ব্যবধি মানে পয়েন্টগুলো ফাঁকা থাকবে। এ এবং বি নিলাম, তার মানে এটা কি 1, এটা 2। ওকে, খোলা ব্যবধিকে আমরা সবসময় কী দ্বারা প্রকাশ করি? ফার্স্ট ব্র্যাকেট দ্বারা। এ এবং বি নিলাম। দেখো এখানে বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের যে সেটটা, এই যে খোলা ব্যবধি এ বি দ্বারা বোঝাচ্ছে এখানে যে এক্স এর মানটা এর থেকে বড়, বি এর থেকে ছোট, এটাই হচ্ছে খোলা ব্যবধি। তবে আমরা এ এবং বি দুইটার মানই নিতে পারবো না। মানে 1 এবং 2 যদি থাকে সেক্ষেত্রে এর বি জায়গায় 1 বাদে 1 থেকে বড় এক্স এর মান এবং 2 বাদে 2 এর থেকে ছোট এক্স এর মান, এটা হচ্ছে আমাদের খোলা ব্যবধি। আমি একটু বোঝানোর চেষ্টা করি ভালোভাবে। দেখেন, খোলা ব্যবধিটা হচ্ছে আমাদের যে দুইটা মান থাকবে, ফার্স্ট ব্র্যাকেট দ্বারা কিন্তু খোলা ব্যবধি চিহ্নিত করা হয়, অথবা এই যে উল্টা থার্ড ব্র্যাকেট দ্বারা, ঠিক আছে? খোলা ব্যবধিকে দুইভাবে সিলেক্টেড করা হয়, এই যে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা অথবা উল্টা দ্বারা। তো এখন কথা হচ্ছে খোলা ব্যবধি মানে হচ্ছে যে দুটা মান থাকবে সেই দুটা বাদ দিয়ে যে মানগুলো থাকবে সেগুলাই হচ্ছে আমাদের কি সেগুলাই হচ্ছে আমাদের খোলা ব্যবধির মধ্যে পড়বে। আমরা একটু এখানে পড়ার চেষ্টা করি। মনে করি এ বি দুটো বাস্তব সংখ্যা, বি এর মানটা বি থেকে ছোট, এ ও বিকে বাদ দিয়ে উহাদের মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যার সেটকে খোলা ব্যবধি বলে। দেখো একটু দেখার চেষ্টা করো। আমরা এখানে 4, 5 নিলাম। ওকে, 4, 5 নিলাম। সেক্ষেত্রে 4, 5 দ্বারা কী বোঝাচ্ছে? বা 4, 10 নিলাম, 4, 10 দ্বারা কী বোঝাচ্ছে? আমাদের যেখানে একটা সেট যদি চিন্তা করি, এক্স হচ্ছে বাস্তব সংখ্যা, যেটা আমাদের এক্স এর মানটা নির্ণয় করব। তো এখানে 4 বাতে মানে 4, 4 লেস দেন, ঠিক আছে? এই পাশে বাম পাশে যে থাকবে সেটা 4 লেস দেন হবে, সেটার থেকে এক্স এর মানটা বড় হবে এবং এবং 10-এর থেকে ছোট এক্স এর মানটা। এটা হচ্ছে আমাদের খোলা ব্যবধি। মানে যে দুইটা সংখ্যা থাকবে তারা বাদ দিয়ে, এই 4 এবং 10 বাদ, এই 4 এবং 10 বাদ দিয়ে বাকি মানগুলো এক্স এর মান। সংখ্যা দ্বারা যদি বোঝানোর চেষ্টা করি, সাপোজ এখানে 4 আছে, 5, 6, 8, এরপরে কত 10। তো আমরা খোলা ব্যবধি মানে হচ্ছে এই যে ফাঁকা বিন্দু, ঠিক আছে? তখন এই 4 এবং 5 বাদ, 10 বাদ যাবে, বাদ গিয়ে 5 থেকে 8 পর্যন্ত যে মানগুলো রয়েছে এরা হচ্ছে খোলা ব্যবধির অংশ। ওকে, তাহলে এটা আমরা কীভাবে প্রকাশ করতে পারবো? 4 লেস দেন এক্স লেস দেন 10। এর মানগুলো কি আসবে তাহলে? 4 বাদ দিলে 5, 6, 7, 8, 9 পর্যন্ত। কেননা আমাদের খোলা ব্যবধি মানে হচ্ছে যে দুটা মান থাকবে খোলা ব্যবধির ভিতরে সেই দুটা বাদ দিতে হবে। 4, 10 বাদ দিলাম, বাদ দিয়ে বাকি মানগুলোই আমাদের এক্স এর মান। ওকে, এখন বদ্ধ ব্যবধিতে আসি। আচ্ছা, 2 নাম্বার বদ্ধ ব্যবধি। বদ্ধ ব্যবধি কি জিনিস? সেমভাবে এ বি দুটো বাস্তব সংখ্যা নিলাম, যে এ হচ্ছে বি এর থেকে ছোট। ওকে, তো বদ্ধ ব্যবধিটা হচ্ছে আমাদের বৃত্তটা কিন্তু পূর্ণ করে দিতে হবে। এ এবং বি দুটা নিয়েই সংখ্যা। তো আমরা বদ্ধ ব্যবধি ধরলাম, এটা হচ্ছে 4, এটা ধরলাম 8, ঠিক আছে? 8 থেকে 4 থেকে ছোট। এটা ধরলাম 4, এটা ধরলাম 8। এখন ঘটনা হচ্ছে বদ্ধ ব্যবধি মানে আমাদের অবশ্যই কী দ্বারা প্রকাশ করি? আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা, ঠিক আছে? থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা ফার্স্ট ব্র্যাকেট এবং উল্টা থার্ড ব্র্যাকেট দ্বারা কী প্রকাশ করি? আমরা হচ্ছে খোলা ব্যবধি। তাহলে এই থার্ড ব্র্যাকেটের ভিতরে যদি আমরা 4 এবং 8 নেই, তার মানে কী বোঝাবে? এই যে এখানে 4 থেকে 8 কী আছে? 5, 6, 7 আছে, তাই না? তো খোলা ব্যবধি মানে কি? এই 4 এবং 8 বাদ যেত কিন্তু খোলা ব্যবধি হলে। বদ্ধ ব্যবধি মানে এই 4ও নিব, 8ও নিব, 4ও নিব, 4 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 8, মানে কি 4 সহ 4 থেকে বড় লেস দেন ইকুয়াল 8 সহ 8 থেকে ছোট এক্স এর মান, ঠিক আছে? মানে এখানে 4, 5, 6, 7, 8। ওকে, সবগুলো মানিয়ে নিতে পারবো। তো আই হোপ যে খোলা এবং বদ্ধ ব্যাপারটা হালকা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে অলরেডি। যখন আমরা ম্যাথ করবো তখন আরও বেশি ক্লিয়ার হবে যে খোলা মানে যে দুইটা মান দেওয়া থাকবে সেই দুটো বাদ দিয়ে তাদের মধ্যবর্তী মাঝখানে যতগুলো মান থাকবে সব নিতে পারবো। খোলা হলে 4, 8 বাদ যেত। বদ্ধ ব্যবধি মানে বৃত্ত পূর্ণ থাকবে এবং
যে বৃত্তগুলোতে যে পয়েন্ট থাকবে যেমন 4, 8 আছে বা AB, এগুলা সহ এদের মধ্যবর্তী যতগুলো মান আছে সবগুলো x এর জন্য আমরা মান নিতে পারবো। এই দুটো এবং চিহ্নগুলো আমরা রাখবা। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা হচ্ছে খোলা ব্যবধির চিহ্ন, আর বদ্ধ ব্যবধির চিহ্ন হচ্ছে কি থার্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, তো এখন আমাদের ফাইনালি যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অর্ধখোলা অর্ধবদ্ধ ব্যবধি। ব্যাপারটা এরকম, দেখো 3 নাম্বার, তো আমি লিখলাম না অর্ধখোলা অর্ধবদ্ধ ব্যবধি। এখানে ব্যাপারটা হচ্ছে সাপোজ দুইটা মান দেওয়া আছে ফাঁকা, এখানে দেওয়া আছে হচ্ছে 3 এবং এখানে দেওয়া আছে 4 এবং হচ্ছে ঘটনা কি দেখো, এক পাশে দেওয়া আছে খোলা ব্যবধি, আরেক পাশে দেওয়া আছে থার্ড ব্র্যাকেট মানে কি বদ্ধ ব্যবধি। তো এটাকে বলতেছে অর্ধেক খোলা, অর্ধ খোলা, অর্ধবদ্ধ। তার মানে কি বোঝাচ্ছে বলতো, যে পাশে খোলা ব্যবধি থাকবে সেই পাশের মানটা আমরা বাদ দিতে পারবো, সেটা বাদ দিয়ে এক্স এর মানটা নিতে হবে, এবং যে পাশে বদ্ধ ব্যবধি থাকবে সেই পাশের মানটাকে আমাদের অবশ্যই নিতে হবে এবং সেটার সহ এক্স এর মান হবে। মানে একটা ঘটনা, একটাই রুলস, তুমি যে পাশেই খোলা ব্যবধি থাকবে তা সেই পাশের মানটাকেই তুমি বুঝতে পারবা যে সেই মানটা ব্যতীত, আর যে পাশেই বদ্ধ ব্যবধি থাকবে বা থার্ড ব্র্যাকেট থাকবে বুঝতে পারবে সেই মানটা সহ নিতে হবে। এই সংখ্যা রেখাটা কেমন হবে, অবশ্যই যেহেতু 3 খোলা ব্যবধি, সো 3 বিন্দুতে হবে ফাঁকা, বৃত্তটা পূর্ণ হবে না, 3, 3.5, 3.6 ধরলাম। এরপর এই যে 4 যেটা আছে, 4টা অবশ্যই কী হবে আমাদের, যেহেতু বদ্ধ ব্যবধিতে আছে তো বৃত্তটা পূর্ণ হবে এবং এখানে 4 হবে। ওকে, তাহলে এই মানটা এক্স এর মানটা কী হবে 3.5, 3.6 এবার ডট 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 4 পর্যন্ত, 4 সহকারে। যেহেতু 4কে বদ্ধ ব্যবধি আমরা বলে দিছি যে অর্ধবদ্ধ, সো আমাদের 4 সহ মান নিব এবং 3 ছাড়া, 3 বাদে, 3 ব্যতীত, 3 থেকে বড় এবং হচ্ছে 4 সহ 4 থেকে ছোট। তার মানে এ যদি বি যদি থাকতো এরকম, তাহলে এ বাদ দিয়ে এ থেকে বড় এবং বি সহ বি পর্যন্ত মানগুলো হচ্ছে আমাদের অর্ধবদ্ধ অর্ধখোলা ব্যবধি। 4 নম্বরে আছে কি দেখি একটু, 4 নম্বরে বলতেছে অর্ধবদ্ধ অর্ধখোলা। ব্যাপারটা বুঝতে পেরেছো, প্রথমে অর্ধবদ্ধ তার মানে এই পাশটা হবে অর্ধবদ্ধ মানে থার্ড ব্র্যাকেট, আর অর্ধখোলা মানে এই পাশে হবে খোলা ব্যবধি। এখানে এলাম হচ্ছে 6, এখানে এলাম হচ্ছে 10। তার মানে কি বোঝাচ্ছে, তুমি যে এক্স এর মানটা নির্ণয় করবা সেটা অবশ্যই 6 এর সমান হতে পারে বা 6 থেকে বড় হতে পারে, 6 লেস দেন ইকুয়াল, এবং এই যে খোলা ব্যবধির পাশে যেটা আছে সেটার থেকে অবশ্যই কী হবে, ছোট হবে, সেটা হবে না, সেটার থেকে ছোট হবে। তাহলে আমাদের সংখ্যা রেখাটা কেমন হবে, এখানে হবে বিন্দুটা হবে একদম মানে পূর্ণ করা, এবং এখানে হবে 6, 7, 8, 9 এবং 10 এসে থাকবে হচ্ছে কি ফাঁকা বিন্দু। ফাঁকা বিন্দু মানে কি খোলা ব্যবধি 10। ওকে, তোমরা নিজেরা বই পড়বা, বই দেখে দেখে বোঝার চেষ্টা করবা, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবো। ওকে, আর এটা এখান থেকে আমরা কী কী মান পাবো, এই 6 থেকে 9 পর্যন্ত 10 বাদে, এটা হচ্ছে আমাদের অর্ধবদ্ধ অর্ধখোলা ব্যবধি। আমাদের সূত্র একটাই, বদ্ধ ব্যবধি মানেই যে পাশে বদ্ধ থাকবে সেই সহ সেই মানটা আমাদের অবশ্যই নিতে হবে, সেই মান সহ, আর হচ্ছে যে পাশে খোলা থাকবে সেই মানটা আমাদের বাদ দিতে হবে, সেই বাদ দিয়ে বাকি মানগুলো নিতে হবে। ওকে, তো এটা সংক্ষিপ্ত আলোচনা ছিল। আর হচ্ছে ব্যবধি নিয়ে বৃহৎ আলোচনা হচ্ছে ক্যালকুলাস 1-এ চ্যাপ্টার 1-এতে। আমি জানি যে যারা ফান্ডামেন্টাল ক্লাসটা করতেছো তারা ক্যালকুলাস ক্লাসটা আমার কাছে করতেছো, সো তারা খুব সুন্দরভাবে সেটা শেষ করে ফেলবা। ওকে, তো এখানে দেখো একটা ব্যাপার, এখানে সেট দ্বারা কিন্তু প্রকাশ করে দিচ্ছে যে এক্স যদি হয়, আমি প্রথমটা দেখা একটা জাস্ট এটা একটু দেখানো দরকার। দেখো এখানে কিন্তু সেট দ্বারা প্রকাশ করে দিচ্ছে যে জাস্ট যে এক্স বিলংস টু আর, যদি বাস্তব সংখ্যার মধ্যে এক্স একটা মান ধরছে, ঠিক আছে, এক্স হচ্ছে বাস্তব সংখ্যা, তো এ বি খোলা ব্যবধি মানে এর থেকে বড় বির থেকে ছোট। তো এই ব্যাপারগুলো আলোচনা করলাম। তো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই থাকবে, আমাদের বেসিক ক্লাসটা এই পর্যন্তই শেষ, এবং সবাই তিতাস প্রকাশনের বই ফলো করবেন এবং হোম টিউটর 55-এর সঙ্গে থাকবেন, এবং ক্লাসটা বেসিক ক্লাসটা কতটুকু বুঝলেন এগুলো অবশ্যই নোট করবেন, ঠিক আছে, পুরোপুরি নোট করবেন। আমরা যে কী কী টপিক নিয়ে আলোচনা করলাম আজকে আমরা আলোচনা করলাম যে বাস্তব সংখ্যা কাকে বলে। আজকে আমরা কী কী নিয়ে আলোচনা করলাম আমি বলতেছি, তোমরা একটু নোট করে নাও। এগুলো টপিক, বাস্তব সংখ্যা কী, বাস্তব সংখ্যার প্রকারভেদ, বাস্তব সংখ্যার স্বীকার্য, ফিল্ড স্বীকার্য, স্বাভাবিক সংখ্যা কী, এরপর হচ্ছে পূর্ণ সংখ্যা কী, এগুলো স্বীকার্য লাগবে না, মূলদ সংখ্যা কী, অমূলদ সংখ্যা কী, বাস্তব সংখ্যার পরম মান, এর সঙ্গে সঙ্গে হচ্ছে আপার বাউন্ড, লোয়ার বাউন্ড মানে হচ্ছে অপোজিটের উর্ধ্বসীমা বা নিম্নসীমা, এবং এই যে ইনফিমাম কি এবং হচ্ছে সুপ্রিমাম কি, এই ব্যাপারগুলো নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করছি, এবং সঙ্গে সঙ্গে ব্যবধি হালকা টাচ দেওয়ার চেষ্টা করছি, যেটা আমাদের ক্যালকুলেশনে খুব ভালো আলোচনা করা আছে। তো আজকের বেসিক ক্লাস এই চ্যাপ্টারের শেষ, ঠিক আছে। নেক্সট ক্লাস থেকে আমরা থিওরি সলভ করবো এবং সাথে সাথে কিছু এক্সাম্পল সলভ করবো। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা এই চ্যাপ্টার শেষ করে ফেলবো। ওকে, তো এই ক্লাস নোটগুলো অবশ্যই গ্রুপগুলো লিঙ্ক দেওয়া হবে, সেই গ্রুপে আপনারা অবশ্যই পোস্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। সে পর্যন্ত হোম টিউটর 55-এর সাথে আমি রহমান সোহান ছিলাম, তোমাদের সবার প্রিয় ভাইয়া সোহান ভাইয়া। ওকে, আবার দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম।